রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা, রামলালার প্রাণ প্রতিষ্ঠা নিয়ে যখন একদিকে সারা দেশ উত্তাল, লাখো লাখো পুণ্যার্থী যারা এই নতুন রাম মন্দিরে রামলালাকে দর্শন করতে চলেছেন, সেই সময় ঠিক চলছে রাহুল গান্ধীর ন্যায় যাত্রা অভিযান। অসমে চলছে সেই ন্যায় যাত্রা অভিযান। আহ, এরপরে সেটা আবার বাংলায় প্রবেশ করবে। কিন্তু প্রশ্ন হলো যে এই আবহেই একদিকে যেমন ইন্ডিয়া জোট, যদি দেখি ইন্ডিয়া জোটের কি অবস্থা, অর্থাৎ এ রাজ্যে তৃণমূল কংগ্রেস আর কংগ্রেসের মধ্যে কোনো জোট হওয়ার সম্ভাবনা আছে কি, সেটা যেমন একদিকে, তেমনি অন্যদিকে গতকালই অর্থাৎ 22শে জানুয়ারি, যেদিন রাম মন্দির যে প্রাণ সঞ্চারের অনুষ্ঠান ছিল, সেই দিন যে সংহতি যাত্রা, সেই সংহতি যাত্রার মঞ্চতে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসকে তোপ দেগেছেন, নানা রকম কথা বলেছেন। কিন্তু রাহুল গান্ধী পাল্টা অসমে বসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি যথেষ্ট সংযম দেখিয়েছেন। জোটের বিষয় নিয়ে যে আমাদের মধ্যে কথা চলছে, দুই একজন হয়তো কেউ কিছু বলতে পারে, কিন্তু আমাদের মধ্যে এখনো জোটের কথাবার্তা চলছে, তিনি বেশ নমনীয় হয়ে কথা বলছেন। কিন্তু প্রশ্ন হলো, যাই হোক, যে এই যে একটা রাম মন্দিরের এই আবহে আগামী 2024 লোকসভা নির্বাচনে এই যে রাহুল গান্ধীর এর আগে ছিল ভারত জোড়ো যাত্রা, তারপরে ন্যায় যাত্রা, এই যে ন্যায় যাত্রা এবং ইন্ডিয়া জোটের যে প্রভাব আদৌ কি এই প্রচার যেভাবে নরেন্দ্র মোদীর এই যে রাম মন্দির নিয়ে যে প্রচার চলছে, সেই প্রচারের বিপক্ষে কিছু করতে পারবে আদৌ কি? লোকসভা ভোটে এর কোনো প্রভাব পড়বে? আজকে আমরা এই বিষয় নিয়ে একটু আলোচনা করব। আমি বিপ্লব, আমার সঙ্গে রয়েছেন অধ্যাপক ডক্টর রাজাগোপাল ধর চক্রবর্তী। রাজাদা, আপনাকে স্বাগত জানাচ্ছি। রাজাদা, আমরা দেখছিলাম যে কয়েকটা দিন তো রাম মন্দির ইস্যু একদিকে যখন চলছে, অন্যদিকে রাহুল গান্ধী তার নিজের মতন ন্যায় যাত্রা অভিযান শুরু করেছেন মণিপুর থেকে। হ্যাঁ, কিন্তু প্রশ্ন হলো যে এই বাংলায় প্রবেশ করার আগে আমরা যেটা দেখছিলাম যে একটা যে জোটের একটা আবহাওয়া ছিল, সেই আবহাওয়াটা এখন ক্রমশ ক্ষীণ বলা যায়। সেটা যেমন একদিকে, তেমন আরেক দিকে যে এই যে রাহুল গান্ধীর ন্যায় যাত্রা আদৌ কি এই যে রাম মন্দিরের একটা এত বড় প্রচার, রাম মন্দির নিয়ে আহ উত্তর ভারত, বিশেষ করে উত্তর ভারত, তার যে একটা আবেগ, শুধু উত্তর ভারত বললেও ভুল হবে, সমগ্র ভারতের যে একটা মানুষের আবেগ, সেই জায়গা থেকে মনে হয় 2024-এ এর প্রভাব, মানে রাহুল গান্ধীর এই ন্যায় যাত্রা বিজেপিকে কোনো রকম বিপদে ফেলতে পারে বা কোনো প্রভাব ফেলতে পারে ভোটে? কিভাবে দেখছেন বিষয়টা? হ্যাঁ, দেখুন, খুব পরিষ্কার ভাবে যেটা বলা যায়, এবার এবার হচ্ছে ভারত জোড়ো ন্যায় যাত্রা। হুম। আগের রাহুল গান্ধী ছিলেন ভারত জোড়ো যাত্রা। সেই সময় কিছুটা অংশে আমি ব্যক্তিগত কারণে ছিলাম, ছত্তিশগড় এবং হায়দ্রাবাদ এসব অঞ্চলে আমি ছিলাম। কর্ণাটকেও থাকতে হয়েছিল। প্রচুর ভিড় আমি দেখেছিলাম। তখন আমার মনে হয়েছিল হয়তো ভারত জোড়ো যাত্রা এত মানুষ যখন অংশ নিচ্ছেন, হয়তো নির্বাচন যেগুলো আসলে তার একটা প্রভাব পড়তে পারে, এটা আমার ধারণা হয়েছিল। কিন্তু দেখা গেছে যে খুব একটা প্রভাব কিন্তু ভারত জোড়ো যাত্রার কিছুটা যদি কর্ণাটকের নির্বাচনের সময় হয়ে থাকে, সেই জায়গাটা ছাড়া পরবর্তীকালে আর কত প্রভাব পড়ে এটা কিন্তু পরিষ্কার বলা যায়। বিজেপির পুনরুত্থান ঘটেছে রাজস্থান, ছত্তিশগড়ে, মধ্যপ্রদেশে তারা আগে থেকেই ছিল। সুতরাং যে ভারত জোড়ো যাত্রা, সেটা একটা বিরাট কৌতূহল তুলেছিল, সেটা কিন্তু যে কটা রাজ্যে নির্বাচন হয়েছে সেভাবে প্রভাব ফেলেনি। রাজস্থানে ফেলা উচিত ছিল, ছত্তিশগড়েও কিছুটা হওয়া উচিত, সেটা ঘটেনি। এই দুটোই কিন্তু কংগ্রেসের একটা মডেল বলা হতো, যে এখানে একটা কংগ্রেস যেভাবে শাসন করছে তাতে তারা ভারতবর্ষে এইভাবেই তারা শাসন করতে চায়। কিন্তু সেই জায়গায় তারা ব্যর্থ হয়েছে। তো দেখাই যাচ্ছে, হ্যাঁ, নির্বাচনের ফলাফলই বলে দেয় কে সাফল্য পেয়েছে বা কে ব্যর্থ হয়েছে। এখন আবার নতুন করে শুরু হয়েছে ভারত জোড়ো ন্যায় যাত্রা বলে। ন্যায় এখন যাত্রা। অবিচার হচ্ছে, এটা হ্যাঁ অবিচার হচ্ছে, এরকম একটা বাতাবরণ সৃষ্টি করা হচ্ছে। এবং যারা অবিচার হচ্ছে মনে করছেন, তাদের অনেকেই হয়তো আসছেন বা আগামী দিনে আসবেন। এবং সেটা মণিপুর থেকে শুরু হয়েছে, এবং ওরা বোধহয় প্রায় 67 দিন ধরে চলবে। 100টা মতন কনস্টিটিউয়েন্সি দিয়ে 15টা স্টেট দিয়ে যাবে, বিরাট ব্যাপক যাত্রা।
এখন 2.5 মাস 3 মাস যদি লেগে যায় এই যাত্রাটা, তো নির্বাচনের এটা একটা নির্বাচনী প্রচার হয়তো চলতে থাকবে, কিন্তু মানে যেটা জোটের কথা বলছেন, সে জোটের কি অবস্থা হবে বোঝাই যাচ্ছে যে একাই রাহুল গান্ধী যাচ্ছেন, সঙ্গে কেউ কোথাও নেই। নর্থ ইস্টের সময় দিচ্ছে, নর্থ ইস্ট কিন্তু দেখা যায় যারা শাসক দলের, কেন্দ্রের শাসক দলের সঙ্গেই থাকে, তারা খুব একটা মানে বিরোধী দলের ইতে যান না। ঠিক রাহুল গান্ধীর একটা বিরাট বড় পরিবার থেকে এসেছেন, তাকে দেখার আগ্রহ বহু মানুষের আছে, এবং কংগ্রেস বিরোধী দল হিসেবে সর্বত্রই, ভারতবর্ষের সর্বত্রই কংগ্রেসের শাখা প্রশাখা রয়েছে, এটা কোনো সন্দেহ নেই। ব্যাপক সংখ্যক মানুষ কংগ্রেসের সঙ্গে ইমোশনালি বা নানান কারণে জড়িত। সুতরাং সেগুলো ঘটছে। আমরা যে 2019 সালে নির্বাচন ঘটেছিল, তাতে আমরা দেখেছিলাম কংগ্রেস 19.7% ভোট পেয়েছিল, 52টা সিট মতন পেয়েছিল যতদূর আমার মনে পড়ছে, এবং এনডিএ প্রায় তার দ্বিগুণ 38% বেশি এনডিএ জোটটা পেয়েছিল, ডাবল প্রায়। এখন যে রাম মন্দিরের যে হাওয়া আপনি যেটা বললেন, সে যেটা উঠেছে, হিন্দু প্রধান দেশের রামের একটা তো গুরুত্ব আছে, বাংলায় হয়তো সেভাবে রামের তেমন গুরুত্ব আছে, মানে গুরুত্ব পড়েছে কিনা আমি বলতে পারবো না এই মুহূর্তে, সেভাবে প্রকাশ না পেলেও যেমন ধরুন গতকাল যেটা প্রকাশ, মানে আমরা যে সাধারণ মানুষ যেভাবে বুঝি, কালকে যে গতকাল যে ভাবা হয়েছিল একটা বিরাট দিওয়ালি হবে, সেটা কিন্তু বাংলায় দেখা যায়নি, যদিও ভারতবর্ষের অন্য নানান জায়গায় দেখা গেছিল একটা দিওয়ালি বিরাট ভাবে হলে বোঝা যেত যে মানুষ একটা বিরাট ভাবে গ্রহণ করেছে। এখানে ভয় হোক বা যে কোনো কারণেই হোক, প্রভাব সেভাবে নেই পশ্চিমবঙ্গে। অন্য জায়গায় কি হয়েছে সব তো এখনই খবর আসেনি। যাই হোক, যেটা বলা যায় যে ন্যায় যাত্রা যেটা হচ্ছে, আমরা ন্যায় যাত্রা বলেই বলবো, মানে হুম। এবং ন্যায় যাত্রাটা যেহেতু উনি যাচ্ছেন, আসামে অলরেডি একটা জায়গায় দেখা গেল যে সেখানে একটা ঝগড়াঝাটি চেঁচামেচি বিরোধী দলের বিজেপি লোকদের সঙ্গে ঘটেছে, সেখানে তাদের যে শহরের ভেতরে ঢোকার পরিকল্পনা ছিল সেটা তারা করতে দেয়নি, বলেছে হাইওয়ে দিয়ে যাও। যাই হোক, এবং এবং তাতে লোক হয়েছে, লোক যে একেবারে হয়নি তা না, লোক হয়েছে। কিন্তু আসামে যেভাবে সরকার চলছে, আমার মনে হয় না যে সেখানে হট করে আগামী নির্বাচনে কংগ্রেসকে বা অন্য কোনো দলকে তারা নিয়ে আসবে। এবং নর্থ ইস্টে দিয়ে যেটা গুরুত্ব দেওয়া হয়েছে, ভাবছে যে মণিপুরে যে হিংসাত্মক ঘটনা ঘটেছে, মারাত্মক হিংসা ঘটনা আমরা দেখেছি, সেখানে দুটো সম্প্রদায়ের মধ্যে যে লড়াই, দীর্ঘদিনের যে ক্ষোভ, সেটা রক্তাক্ষয়ী হ্যাঁ সংগ্রামের মধ্য দিয়ে, মানুষ খুনোখুনির মধ্য দিয়ে যেটা এখনো চলছে, সেখানে রাহুল গান্ধী গেছেন, এটা প্রশংসার যোগ্য। কিন্তু যে এতে যে রক্তক্ষয়ী সংগ্রাম বন্ধ হবে সেরকম কোনো প্রস্তাব ওনার ছিল বলে আমার জানা নেই, বা মেইতি এবং কুকি যারা এই সংগ্রামে নিমজ্জিত আছে, তাদের কোনো দলকে সন্তুষ্ট করতে পেরেছেন বলে আমার জানা নেই। যাই হোক, সেটা যে সন্তুষ্ট তো একদিনে করা যায় না, লোকে বুঝতেই পারছে এই যাত্রার কি অবস্থা। এখন এই 100 দিনের লম্বা যাত্রা এখনই বলা মুশকিল কি হবে, তবে যে সময় রাম মন্দিরে যেভাবে হাওয়া উঠেছে, যে ব্যাপক সংখ্যক মানুষ সারা ভারতবর্ষ থেকে অযোধ্যায় যাচ্ছে, এবং একটা রাম সম্বন্ধে দেখুন, রাম তো বহু বছর আগেকার, 5,000 বছর ধরে নি, তাহলে সব ধর্মের সৃষ্টির আগেই রাম ছিলেন, এবং সব সব মানুষেরই একটা সময়ের পূজিত দেবতা রাম ছিলেন, এটা তো মানতেই হয়। খ্রিস্ট ধর্ম 2000 সালের নাগাদ, বৌদ্ধ ধর্ম তার সামান্য কিছু আগে, অন্য অনেক ধর্ম অনেক পরে পরে এসেছে। যাই হোক, ধর্মের আলোচনা করা তো আমার উদ্দেশ্য না, কিন্তু যেটা বলছি, রামকে নিয়ে শুধু হিন্দুদের না, অন্য ধর্মের লোকদেরও আবেগ থাকতেই পারে এবং আছে। এখন যেখানে খালি বিজেপি পন্থীরাই রাম মন্দিরে যাচ্ছেন, সেটাও এমনটা ভাবা নয়। সমীচীন নয়। হুম। এমনটা না, আমি সেটা হুম। বলার জন্য এটা বলছি। তবে এটা তো ফ্যাক্ট, বিজেপি এখন জয় শ্রীরাম ধ্বনিটা একটা সারা বিজেপিরই ধ্বনি হয়ে গেছে। কেউ জয় শ্রীরাম বললে, আমরা যখন ছোটবেলায় সেরকম জয় শ্রীরাম বা জয় শ্রীরাম বলতাম, এর মধ্যে কোনো রাজনীতির গন্ধ আমরা পেতাম না। কিন্তু এখন জয় শ্রীরাম লোকে বলতে ভয় পায়, কেননা এটা একটা রাজনৈতিক দলের মধ্যেই হয়ে গেছে। মানে ভয় পায় বলছি না, হুম। আমার অনেক বলতে একটু দ্বিধা এসে গেছে যে আমাকে রাজনীতির দলের লোকের মধ্যে নিয়ে আসবে কিনা। তবুও দেখা যাচ্ছে যে ব্যাপক সংখ্যক মানুষ জয় শ্রীরাম ধ্বনি দিচ্ছেন, এবং একটা বিরাট মানে মানে সারা ভারত জুড়ে একটা উত্তাল হাওয়া চলছে। পশ্চিমবঙ্গে সেভাবে দেখা না গেলেও উত্তাল হাওয়া কিন্তু চলছে। এবং এই জায়গায় দাঁড়িয়ে যে রাহুল গান্ধীর যে যাত্রা,
সেটা যে যেভাবে করা দরকার সেটা করতে পারছে বলে আমার মনে হয় না। তবে উনি কংগ্রেসের বার্তাকে পৌঁছে দেবেন আহ, ভারতবাসীর ঘরে, এটা এটা সত্যি কথা। এবং এতে কংগ্রেসের 19%, 19.7 থেকে সেটা জিততে গেলে দেখুন ওটাকে 25-30%-এ নিয়ে যেতে হবে। এবং অন্য দলের সঙ্গে যে জোট আছে সেই জোটটাকে এখনো মানে স্টেবিলাইজ করেনি। সবাই বলছে থাকবো, সবাই বলছে থাকবো না। এখন কোন দিকে যাচ্ছে আমরা জানি না। সুতরাং জোটটা আদৌ হবে কিনা সেটাও আমরা জানি না। এবং যদি আদৌ জোট হয়, সেই জোট কি করতে পারবে মানুষের সন্দেহ থেকে যাবে। জোট হলেও কিন্তু মারাত্মক বিপদ আছে, যেটা কি দেবে, সবাই তো অমিল থাকছে। এই জায়গায় দাঁড়িয়ে একটা ঝোড়ো হাওয়া, রামের ঝোড়ো হাওয়া, এবং পুরোটাই মোদি কেড়ে নিয়েছেন ঝোড়ো হাওয়ার এটা। এই জায়গায় দাঁড়িয়ে আমি মনে করি না যে রাহুল গান্ধীর এই যে যাত্রা, সেটা কংগ্রেসের কিছু সমর্থক এবং সদস্যকে উজ্জীবিত নিঃসন্দেহে করবে, কিন্তু ভোটের বাক্সকে যেভাবে প্রভাব ফেলা দরকার, কংগ্রেসের ভোট বাক্সটাকে 19 থেকে 25-30 নিয়ে যাওয়া, সেরকম মনে হয় না ঘটছে বা ঘটবে। কেননা ভারতবর্ষে এখন বড় সংখ্যক বড় রাজ্য কিন্তু বিজেপি দখলে গেছে। উত্তরপ্রদেশে যেখানে প্রায় 80টা মতন সিট আছে, সেখানে কিন্তু এখনো বিজেপির সবচেয়ে বড় দরজা। এবং একসময় বলা হতো যে উত্তরপ্রদেশ যেতে সে ভারত যেতে। সুতরাং সেই জায়গাটায় কিন্তু খুব একটা আহ করে উঠতে পারেনি। নর্থ ইস্টে উনি গেছেন, সেখানেও খুব একটা করে উঠতে পারবেন না। বলে রাখি যে কর্ণাটকে বিজেপি হেরেছিল ঠিক কথা, কিন্তু কর্ণাটকে এখন দেখা যাচ্ছে বিজেপি জেডিএস এর সঙ্গে কিন্তু একটা অ্যালায়েন্স করার চেষ্টা করছে। এবং বিজেপি এবং জেডিএস এর যে সিদ্ধরামাইয়া, আমাদের যিনি আগে ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন, হ্যাঁ, তার তার যে দেবগৌড়া তার ছেলের নামটা বলে, হ্যাঁ, কি বলছেন? দেবগৌড়া প্রধানমন্ত্রী ছিলেন। হ্যাঁ, প্রধানমন্ত্রী এইচডি দেবগুড়ার ছেলে যে পার্টিগুলো করে, হুম সিদ্ধরামাইয়া না, তার নামটা আমি ভুলে যাচ্ছি। হুম। সেই তাদের সঙ্গে একটা বোঝাপড়া চলছে, বোধহয় একটা নির্বাচনী বোঝাপড়া হবে। এবং দেখুন, আমি একটা খুব পরিষ্কার, দক্ষিণ ভারতে 125টা সিট আছে, আর বিহার বাংলা উড়িষ্যা 125টা মতন সিট আছে, বুঝেছেন? এখন প্রায় 250টা। 250টা সিট এই জায়গাটা রয়ে গেছে। কিন্তু এর মধ্যে মানে বিজেপির অন্য, কর্ণাটক ছাড়া অন্য খুব একটা জায়গায় বিজেপির অস্তিত্ব নেই। 125টার মধ্যে 100খানাও যদি ইন্ডি জোট পেয়ে যায়, আশ্চর্য হবার কিছু নেই। কিন্তু আবার এদিকটায় আহ উড়িষ্যায় বিজু পট্টনায়ক রাম মন্দিরের সময় ছুটি দিয়ে জানিয়ে দিয়েছেন হাব ভাব চিন্তাধারা অনেকটাই বিজেপির কাছাকাছি তাদের আছে। বিহারের কতটা ইন্ডি জোটের দিকে যাকে যাবে জানি না। পশ্চিমবঙ্গের পরিস্থিতিটা এখনো ঠিক বোঝা যাচ্ছে না কোন দিকে যাবে। এবং যার জন্যই মমতা ব্যানার্জির এতটাই দর। অধীর চৌধুরী মহাশয়কে ও আমি আজকের স্টেটমেন্ট আমি দেখলাম, রাহুল গান্ধী বলেছেন যে অধীর চৌধুরী বলছেন যে মমতার সঙ্গে জোটের দরকার নেই বা কিছু, বলে এইসব কথা ভাববার, অধীর বাবুর কথা ভাববার কোনো নিয়ে ভাববার কথা নয়, এরকমই একটা কথা রাহুল গান্ধী বলেছেন। অর্থাৎ মমতাকে ওরা সিরিয়াসলি নিচ্ছেন, মমতাকে অন্য সবাই, ইন্ডি জোটের সবাই সিরিয়াসলি নিচ্ছেন। কেননা এখানে এই 42টা সিটের মধ্যে তৃণমূল কংগ্রেস যে সাংগঠনিক ক্ষমতার জোরে অনেকগুলোই তারা পাবার দাবি রাখে। কতটা আলটিমেটলি পাবে আমরা বলতে পারবো না। এই বিহার, যখন উড়িষ্যা নিশ্চয়ই কোনো মতেই ইন্ডি জোটের দিকে যাবে না। বিহার এবং বাংলা এই দুটো জায়গায় 80টা মতন সিট আছে। এই 80টার মধ্যে সিটের মধ্যে 70টা মতো পেয়ে, ওদিকে 170-100টা মতন পেয়ে যায় থেকে, তখন কিন্তু কংগ্রেস একটা দাবিদারি জায়গায় থাকতে পারে। এখন এছাড়া আর কোনো পথ খুব একটা নেই। উত্তরপ্রদেশ থেকে শুরু করে সমগ্র পশ্চিম ভারত, দিল্লিতে একটা বা পাঞ্জাবে হয়তো 2-3টে আসন পেতে পারে, কিন্তু বিরাট যে কিছু পরিবর্তন হয়ে যাবে, সরকার তারা গঠন করবে, এই ব্যাপারটা আমার মনে হয় না। একদম। আমরা জানি না যে সত্যি এই এই যে রাম মন্দিরের হাওয়া, এইটা কতটা আগামী এখনো প্রায় 2-3 মাস, 2.5 মাস মতো নির্বাচনের বাকি, যদি ঠিক টাইমে নির্বাচন হয়। তো সেই জায়গাটা থেকে রাহুল গান্ধী প্রায় 100 দিনের এই যাত্রা, তারা সেটাও প্রায় 2-2.5 মাস ধরে চলবে, 3 মাস ধরে চলবে। এই জায়গাটা থেকে আহ রাহুল গান্ধীর যে ভারত জোড়ো ন্যায় যাত্রা সত্যি কতটা আহ মোকাবিলা করতে পারবে এই রাম মন্দির যে ইস্যু, রাম মন্দির তৈরি হওয়ার পরে প্রায় 500 বছরের যে একটা স্বপ্ন, হ্যাঁ, বেশ ভারতবাসীর একটা অংশের, তো সেই স্বপ্ন পূরণ একদিকে, আর অন্যদিকে রাহুল গান্ধীর যে ন্যায় কথা নিয়ে তিনি বেরিয়েছেন, সেটা কি মোকাবিলা করতে পারবে? আমরা নজর সেদিকেই রাখবো। রাজাদা খুব সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন যে উত্তরপ্রদেশ তো একটা বড় ফ্যাক্টর,
তো সেখানে কি করবেন সেদিকেই আমাদের নজর থাকবে। আপাতত আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত আমাদের কমেন্টস বক্সে জানান। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। ধন্যবাদ রাজেদা, ধন্যবাদ আপনাদের। সবাই ভালো থাকবেন। নমস্কার। বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন।